মুসলমানের ভোট নেবেন, গণতন্ত্রে থাকবেন, সংবিধান যে অধিকার নিয়েছে সেই অধিকার উনি কেড়ে নেবেন, এইটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে। নাহলে উনি আসল হিন্দুত্বের এজেন্ডায় উনি এসে গেছেন। আরএসএস এর যেটা এজেন্ডা, আমাদের মনে হয় এইখানে উনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চান। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুতিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আমাকে ওয়াকআপ নিয়ে আর ডিস্টার্ব করবেন না, ওয়াকআপ আন্দোলন এখানে করা যাবে না, যদি ওয়াকআপ আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো রাগান্বিত হয়ে এই মন্তব্য করেছেন। আর এই নিয়ে কথা বলবো ইমতিয়াজ আহমেদ মোল্লার সঙ্গে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি ওয়াকআপ নিয়ে কোনো আন্দোলন করবেন না, ওনাকে যেন জোর না দেওয়া হয়, এটাকে যেন ইনসিস্ট না করা হয়, এটা ওনার ম্যাটার না। ঠিকই বলেছেন। জগন্নাথ মন্দির ওনার তৈরি হয়ে গেছে, কালীঘাট মন্দির ওনার রয়েছে, অতএব ওয়াকআপ যে ওনার ম্যাটার না। আজকে যে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে মুসলমানদের ভোট চাই, কিন্তু মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এইগুলো ওনার বিষয় নয়, এই নিয়ে উনি কথা বলবেন না, এবং এই নিয়ে এখানে কাউকে আন্দোলনও করতে বলতে দেবেন না এবং কথাও বলতে দেবেন না। মানে এর থেকে পরিষ্কার যে চরিত্র, আমরা যে এতদিন বলতাম উনি আরএসএস এর দুর্গা, উনি হিন্দুত্ববাদী, ওনার মুখে যে আমরা মাশাআল্লাহ ইনশাআল্লাহ কলমা শুনতাম, ওটা যে ভণ্ডামি ছিল, আসলে উনি চণ্ডীপাঠ করতেই অভ্যস্ত, উনি যে পাক্কা ব্রাহ্মণ, উনি যে আরএসএস এর দালাল। আমরা এই কথাগুলো এতদিন বলেছি, এতগুলি কথাগুলো অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষদের আমরা বলবো যে উনি এতদিন মামাটি মানুষের যে গল্প শুনিয়েছেন, সমস্ত মানুষের কথা বলেছেন, ভাই বোনের কথা বলেছেন, হিন্দু শিখ খ্রিস্টানের কথা বলেছেন, যে রবীন্দ্রনাথ আর নজরুলের কথা বলছেন, এগুলো সব মিথ্যা হয়ে গেল। এখন উনি একটা পাক্কা হিন্দু। এখন ওয়াকআপ সম্পত্তির কথা শুনলে ওনার রাগ হয় এবং বলছেন আমাকে ইরিটেট করবে না, আমাকে ইনসিস্ট করবে না, এই নিয়ে আমি কোনো কথা বলবো না। আপনি বলবেন না, খুব ভালো কথা, আপনার স্বাধীনতা। আমি চাই না আপনি আমার মসজিদ নিয়ে লড়ুন, মাদ্রাসা নিয়ে লড়ুন, ওয়াকআপ নিয়ে লড়ুন, আপনি লড়বেন না ঠিক আছে, কিন্তু আমাদের লড়তে দেবেন না কেন? আমরা কি কারো দয়ায় আছি? ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে নিজের ধর্মীয় স্থান তৈরি করা, তাকে পরিচালনা করা, তাকে সংরক্ষণ করা, সমস্ত অধিকার আছে, এটা সংবিধান দিয়েছে, এটা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে অধিকার দিয়েছে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নেবে, আমরা মানব না। আমরা আরএসএস এর পরোয়া করি না, আমরা বিজেপির পরোয়া করি না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আমার গলার টুটি টিপে ধরবে, আমাকে মসজিদের কথা বলতে দেবে না, মাদ্রাসা ঈদগার কথা, ওয়াকআপ সম্পত্তির কথা বলতে দেবে না, তাহলে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সরাসরি যুদ্ধ হবে। কারণ আমরা জীবন দিতে পারি, আমার মসজিদ মাদ্রাসা আমরা ছাড়বো না। আমরা গুরুদুয়ারাকে সম্মান করি, আমরা চার্চকে সম্মান করি, আমরা মন্দিরকে সম্মান করি, কারণ আমার ধর্ম আমাদের শিখিয়েছে অন্যের উপাসনাকে শ্রদ্ধা করো, অন্যের দেবদেবীকে শ্রদ্ধা করো, তাদের অপমান করো না। অতএব শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কী করে আজকে আমাদের অপমান করছেন? মুসলমানের ভোট নেবেন, গণতন্ত্রে থাকবেন, সংবিধান যে অধিকার নিয়েছে সেই অধিকার উনি কেড়ে নেবেন, এইটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে। নাহলে উনি আসল হিন্দুত্বের এজেন্ডায় উনি এসে গেছেন। আরএসএস এর যেটা এজেন্ডা, আমাদের মনে হয় এইখানে উনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চান। উনি বললেন যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে। আন্দোলন করতে দিল্লি যাব না, আমাদের ব্যাপার তো। দিল্লিটাও আমাদের দেশের মাটি, আর কলকাতাটাও আমাদের মাটি, আমাদের জন্মসূত্রে আমরা বাঙালি। অতএব বাংলায় আপনার জন্য শত শত ব্রিগেড ভরানো হলো, পথ অবরোধ হলো, বুথ ক্যাপচারিং হলো, আপনাকে মুখ্যমন্ত্রী 3 বার করা হলো, তো আপনার হুকুমে আমরা চলবো ভাবছেন? আপনি বলবেন দিল্লি যাও, আমরা দিল্লি চলে যাব। গুজরাট থেকে ওরা আমাদেরকে ভাগাচ্ছে, বলছে বাঙ্গাল যাও, আপনি আমাদেরকে দিল্লি পাঠাবেন? তো আমরা কারো দয়ায় আছি নাকি? যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কিন্তু ভাবতে হবে এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর মোদির বোন ছাড়া আর কিচ্ছু না। আপনি আমাকে কি করে বলতে পারেন দিল্লি চলে যাও? আপনি সিএর আন্দোলন কেন্দ্রের বিলের বিরুদ্ধে করেছিলেন, তো সেটা কোথায় করেছিলেন? দিল্লিতে করেছিলেন। তাহলে আপনার জন্য একটা নিয়ম হবে, আমার জন্য আর একটা নিয়ম হবে। এই স্পর্ধা আপনার কি করে হয়? আপনাকে এই এখতিয়ার কে দিয়েছে? সংবিধান আমাদের অধিকার দিয়েছে, আমরা আমাদের কথা বলবো এবং আমরা বলবোই। আপনি আমাদের কি করে আটকান সেইটা আমরা দেখে নেব। বাংলার বুকে আমরা ওয়াকআপ নিয়ে আন্দোলন করেছি, করব। নাগরিকত্ব নিয়ে আন্দোলন করেছি, করব। নাগরিকত্ব আইন তো আমরা করেছিলাম, তখন আপনি ঘরে বসেছিলেন,
যখন পুরো বাংলা উত্তাল হয়ে গেল নাগরিকত্ব নিয়ে, তখন নেচে নেচে ক্যা ছিছি করলেন। আপনি নাগরিকত্ব বিলটাই বোঝেন না। আপনার যে 2003-এ নাগরিকত্ব আইন, যেইটার উপরে আপনি সিগনেচার করেছেন এবং যেইটার উপরে আপনি এনআরসির দাবি করেছিলেন, বাংলাদেশ থেকে নাকি লোকরা এসে বামফ্রন্টকে জিতিয়ে দিচ্ছে, তাদেরকে এখান থেকে এনআরসি করে বার করতে হবে। আপনি তো এই বাঙালির শত্রু। বাঙালির নাগরিকত্বের প্রশ্নে যদি সব থেকে বড় কেউ শত্রু থাকে, তাহলে আপনি করেছেন। 2003-এর আইনটা আপনি জানেন না? সেই এনআরসি তো বুনিয়াদ হচ্ছে 2003-এর আইন। আপনি তো ঘাপটি মেরে বসেছিলেন। যখন আমরা এটা নিয়ে আন্দোলন শুরু করলাম, তখন আপনি পিকচার ক্যাপচার করার জন্য নিজে নামলেন এবং আমাদের আন্দোলন ভাঙার জন্য পুলিশকে দিয়ে আমাদের মিটিংয়ের পারমিশনগুলো আপনি ভাঙলেন। আবার এখন সেই কাজই করছেন, যে আজকে আমাদের বলছেন যে আমরা করতে পারবো না আন্দোলন ওয়াকাফ নিয়ে। কিন্তু যেই দিন আপনি বুঝবেন যে ওয়াকাফের ইস্যু কত বড় ইস্যু, পশ্চিমবাংলার 3.5 কোটি শুধু মুসলমান নয়, এদেশের অমুসলিমরাও ওয়াকাফ এই যে বিল, এই আইন, এই ওয়াকাফ আইনের বিরোধিতা করছে, কারণ এটা বাবা সাহেবের সংবিধানের উল্লঙ্ঘন করছে। বুনিয়াদি যে অধিকার, আমাদের যে সংবিধান মতে ধর্মচারণের অধিকার, সেইটাকে খণ্ডন করেছে। আজ মুসলমানদের ওয়াকাফ গেছে, কাল হিন্দুদের দেবত্ব সম্পত্তি যাবে, পরশু মিশনারি চার্চের সম্পত্তি চলে যাবে। অতএব কেউ বাদ যাবে না। আপনারা দেখুন, এরা মণিপুরে কত গির্জা ভেঙেছে, এরা মহারাষ্ট্রে মুম্বাইতে জৈনের মন্দির ভেঙেছে, দিল্লিতে এরা রবিদাসিয়া মন্দির ভেঙেছিল। এরা কোথায়? এই পশ্চিমবাংলায় গির্জায় ঢুকে ভাঙচুর করেছে, সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে। অতএব এখানে প্রত্যেকে কথা বলবে, এই ভারত সকলের। আমরা তো অবশ্যই বলবো, আপনি যদি বলেন দিল্লি যাওয়ার, তো দিল্লি আপনি চলে যেতে পারেন। আপনি দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন, এইখানে মুখ দেখাবেন না, আমাদের জ্ঞান দেবেন না। আপনাকে আমরা বলছি, দিল্লি যখন যাওয়া উচিত, আপনি তো রাজ্য সরকারে আছেন, তাহলে আপনি নিশ্চয়ই নিজের বিরুদ্ধে আন্দোলন করবেন না। আপনার সব আন্দোলন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, তো আপনি দিল্লি যাবেন, এখানে মুখ দেখাবেন না। পশ্চিমবাংলায় আপনি কোনো কথা বলবেন না। পশ্চিমবাংলা আমাদের পশ্চিমবাংলা, আমরা এখানে আন্দোলন করব, আমরা কথা বলবো। বলছেন যদি কেউ বেশি লাফালাফি করে, তা আমার থেকে বড় শত্রু তার কেউ হবে না। গুড, এটাই তো আমরা শুনতে চাচ্ছিলাম। আপনি আজকে বলছেন আমরা বহু বছর ধরে জানি আপনি আমাদের শত্রু, গণতন্ত্রের শত্রু। মানুষ তার কথা বলবে, তার মৌলিক অধিকার তার শত্রু। মানুষের জীবন জীবিকা, তার কণ্ঠ, তার অধিকার রোধ করার জন্য আপনার যে ওই আরএসএস মার্কা চরিত্র, সেইটা আপনি ফুটিয়েছেন। আমরা আপনাকে চিনি কিন্তু বহু বছর ধরে। আপনি জনগণের শত্রু, বাংলার শত্রু। এখন আপনি খুলে বলে দিলেন যে কেউ যদি আন্দোলন করে তার সব থেকে বড় শত্রু হবেন। আন্দোলন করাটা আমাদের সাংবিধানিক অধিকার, এই দেশের গণতন্ত্রের বড় ইম্পর্টেন্ট জায়গা। আপনি আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন আর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, আর আজকে আপনি আমাদের শেখাচ্ছেন যে আন্দোলন করা যাবে না। তাহলে আপনি আমাদের শত্রু, এটা বলার জন্য ধন্যবাদ। কাল পর্যন্ত আমরা যেটা মানুষকে বুঝিয়েছি, আজকে সেটা নিজে স্বীকার করে নিলেন। বাংলার মানুষকে বলবো, কথাগুলো মিলিয়ে নিন, কান খুলে শুনুন, বুদ্ধি লাগান এবং এই মহিলাকে চিনুন। ইনি নিজেই বলছেন উনি আমাদের শত্রু। এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আছি বাংলায়, কিচ্ছু হবে না, এখানে ওয়াকাফ আইন লাগু হবে না, এইটা আমাদের মাতাল ভেয়েছে নাকি? ওয়াকাফ আইন লাগু হবে না মানে? আসামে যে বাঙালিদের 19.5 লাখের নাগরিকত্ব চলে গেছে, তা আপনার যখন ক্ষমতা আছে, গিয়ে সেইটাকে কেন বাতিল করলেন না? তাখানে বাঙালি বেশি, 19.5 লাখের মধ্যে মনে হয় 17 লাখ বাঙালিই ছিল। তাহলে যদি বাংলায় লাগু আপনি করতে দেবেন না, আপনি কেন আসামে লাগু হতে দেবেন না? আপনি কি জানেন এই ওয়াকাফ আইনটা আপনি অলরেডি পশ্চিমবাংলায় লাগু করে বসে আছেন? আপনাকে কাগজ পাঠাবো যে একটা মসজিদ কমিটির 2 জন অমুসলিম সেখানে সদস্য রয়েছে, আপনার এই ওয়াকাফ বোর্ড তাদের কাগজ ইস্যু করেছে। আপনার এখানে লাগু হবে না। আপনি কি জানেন এখানে কত ওয়াকাফ সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে? আপনার তৃণমূলের নেতাগুলো সেইগুলো লুটে পুটে খাচ্ছে। আপনাকে কি লিস্ট পাঠাবো? আপনি বলেছিলেন যে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করবেন এবং সিবিআই তদন্ত করে। তাহলে এখন পর্যন্ত কত সম্পত্তি উদ্ধার করেছেন, কত সিবিআই তদন্ত হয়েছে? আপনি একটা হোয়াইট পেপার ডিক্লেয়ার করেন যে পশ্চিমবাংলা ওয়াকাফ সম্পত্তির পরিমাণ কত, তার আয় কত, এবং তার মধ্যে সরকার কত দখল করে রেখেছে, আর তার মধ্যে আপনার তৃণমূলের লোকরা কত দখল করে রেখেছে। ভট্টাচার্য কমিশন, যখন বুদ্ধবাবু ছিলেন, ভট্টাচার্য কমিশন একটা রিপোর্ট দিয়েছিল, তাতে প্রায় 6,400 কোটি টাকার কারাপশনের একটা তথ্য উঠে এসেছিল। আপনি একটা করুন,
6,000 কেন 60,000 কোটি টাকার হয়তো বেরোবে আপনার কারাপশনের লিস্ট। আপনি বললে আমরা আপনাকে লিস্ট ধরিয়ে দেবো। আপনার এখানে আপনি থাকলে হবে না, আপনি থাকতে বেশি কারাপশন হয়েছে, বেশি লুট হয়েছে। আর এইসব বেকার কথা বলবেন না। পুরো ভারতবর্ষে একটা আইন হলে সেটা পুরো ভারতবর্ষে লাগু হবে। আপনি আইন পাস হওয়ার আগে এত লুটে নিয়েছেন, আইন পাস হওয়ার পর লুট হবে না, এসব কি ভুলভাল কথা করছেন, বেআইনি কথাবার্তা বলছেন। তাহলে যদি এই আইনটাকে আপনি মানবেন না, তাহলে বিধানসভায় কেন প্রস্তাব পাস করে খারিজ করলেন না? যদি এই আইনটাকে আপনি মানবেন না, কেন সুপ্রিম কোর্টে গিয়ে আপনি অপোজ করলেন না? আপনি তো মেনে নিয়েছেন। অন্য অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা আইনটা মানবে না বলে তার বিধানসভায় প্রস্তাব পাস করেছে, বলেছে আমরা এটা মানবো না, এবং সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, বলছে আমরা এই আইনটা মানছি না। তাহলে আপনি যখন কোথাও অপোজ করেননি, তার মানে তো আপনি মেনে নিলেন, তারপর আবার মিথ্যা কথা কেন বলছেন? অতএব এ সমস্ত ভণ্ডামুতে আমরা বিশ্বাস করি না। 1 বছর পর ইলেকশন আছে, যদি আপনি হেরে যান, যদি বিজেপি চলে আসে, আপনি কি করে রুখবেন? আপনার কাছে কোনো যুক্তি আছে? একটা দেশে আইন তৈরি হয়েছে, আপনি বলছেন যে আমি এখানে হতে দেব না। তো এইখানে কারাপশানে, যেখানে বালি চুরি হয়ে যায়, পাথর চুরি হয়ে যায়, গরু চুরি হয়ে যায়, প্রমোটিং রাজ চলছে, সব জিনিসের চুরি, আর আপনার তত্ত্বাবধানে ওয়াকফ চুরি হবে না, এটা কি কোনো মানার মতো কথা? আমরা দেখছি যে ওয়াকফ সম্পত্তির উপরে তৃণমূলের পার্টি অফিস হয়েছে। আরে তৃণমূলের পার্টি অফিস কি, বড় বড় অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, হাজার হাজার প্রপার্টি দখল হয়ে গেছে। আমরা জানি, আমরা তৃণমূলের কোন কোন নেতা কোন কোন প্রপার্টির উপরে দখল করে বসে আছে, আমরা তার লিস্ট দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় জানে। এবং এই যে লুটগুলো হয়, এক একটা প্রপার্টিতে শত শত কোটি টাকার লুট হয়। তো সেই লুটটা হয়, পাহাড় প্রমাণ বিল্ডিং তৈরি হয়, তো তার টাকা কি কাউন্সিলরের কাছে যায় না? তার টাকা কি ফিরহাদ হাকিমের কাছে যায় না? তার টাকা কি মুখ্যমন্ত্রীর কাছে যায় না? তারা এমনি এমনি বড় বড় বাড়ি করে বেরিয়ে যাচ্ছে, খালি এখানে ভাষণ দিলে হবে? আরে একটা ব্ল্যাক বলে একটা প্রপার্টি আছে দারগা রোডে, এক সময় ওয়াকফ বোর্ড বানিয়াপুকুর থানাতে কমপ্লেন দিয়েছিল যে এটা কবরস্থান, এটা মসজিদ। সেই জায়গায় বিল্ডিং তৈরি হয়ে গেল, বিজ্ঞাপন দিচ্ছে এক একটা ফ্ল্যাট 2.5 কোটি টাকার। কারো নজরে আসছে না? এগুলো তো গোপন না, এগুলো তো ওপেন রয়েছে। তাহলে এইখানে যদি এইরকম কারাপশান, তাহলে আপনি বাকি জায়গায় কি পরিমাণ কারাপশান করেন? মানে মিথ্যার ঠেকেদারি নিয়েছেন, আপনি যা পারবেন তাই বুঝিয়ে দেবেন, লোক মেনে নেবে। ওয়াকফ সম্পত্তি এই আইন, ভয়ঙ্কর আইন, একাত্রা মসজিদ না, পুরো দেশের মসজিদ, কবরস্থান, ঈদগাহ সব চলে যাবে। অতএব এইটা নিয়ে মুসলমানরা কথা বলতে পারবে না, বা অন্য যারা গণতান্ত্রিক শক্তি এই ওয়াকফ বোর্ডের বিরোধিতা করছে, তাদের আমি শ্রদ্ধা জানাই যে তারা দেশের সংবিধানকে সামনে রেখে এই আন্দোলনে এসছে, বহু মানুষ আছে। তাহলে মুখ্যমন্ত্রী সেইখানে বলছেন আমার এইটা ব্যাপার না, আমি এই নিয়ে কথা বলবো না, আমাকে কথা বলার জন্য আপনারা জোর করবেন না। আবার তারপর বলছেন এখানে এইটা কথা বলতে দেবো না। আবার আপনি বিল পাস করিয়ে দিয়ে বসে আছেন, না বিধানসভায় এর বিরুদ্ধে রেজুলেশন পাস করলেন, না সুপ্রিম কোর্টে গেলেন, সবটাকে পাস করিয়ে দিয়ে বলছেন যে আমার এখানে লাগু হবে না। এটা সরাসরি মিথ্যে কথা। এখন হয়তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এটা ঝুলছে, কিন্তু 2 দিন পর 4 দিন পর তো এটা পাস হবে, তখন আপনি কি করবেন? অতএব 26কে সামনে রেখে উনি ভোটের রাজনীতি করার জন্য মিথ্যা কথা বলছেন। উনি সম্পূর্ণ বিজেপির সঙ্গে আছেন। বিজেপির এই ওয়াকফ আইন যেটা এসছে তাকে আপনি সমর্থন করছেন, আপনি কোথাও বিরোধিতা করেননি। আপনি ইভেন রাস্তায় নেমে বিরোধিতা করেননি, এখনও বলছেন আমি এই নিয়ে কথা বলবো না। তাহলে এটা আপনার কিরম বিরোধিতা? আপনি এখানে আইন লাগু করবেন না, কিন্তু এই আইনের বিরুদ্ধে একটা শব্দ করবেন না। আপনি বললেন আমি কথাও বলবো না, আমাকে জোর দেবে না, আমি এটা নিয়ে আন্দোলন করবো না, আন্দোলন করতেও দেবো না। আমাদের এই আন্দোলনে বাধা দেওয়ার কথা কার? মোদির কাজ, অমিত শাহর কাজ, বিজেপির কাজ। আপনি সেইটা ঠেকেদারি নিয়েছেন, আপনি আমাদের আন্দোলন করতে দেবেন না। আবার বলছেন যে আমি এই বিলের বিরোধী, এখানে লাগু হতে দেবো না, এটা বিশ্বাসযোগ্য না।